এক অস্ফুট আর্ত তারা চিহ্ন নাদের শব্দ হিমের কনে এলে সে পিছন ফিরে তাকায়। একজোড়া অশ্রুসিক্ত ভীত সন্ত্র তারা চিহ্নস্থ চোখ তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, মনে মনে হয়তো হিমকে ভর তারা চিহ্ন শোনা দিচ্ছে, কিন্তু কোনো আওয়াজ তার গলা দিয়ে বের হচ্ছে না। শীতলের এমন করুণ চাহনি দেখে হিমের মনে পড়ে যায় যে শীতলের সামনেই তার সর্বোচ্চ নৃশংস তারা চিহ্ন তা প্রকাশ করেছে। কিন্তু এখন ভুলের জন্য আফতারা চিহ্ন সোস করার মতো সময় নেই। হিম দ্রুত শীতলের কাছে এসে তাকে জড়িয়ে ধরতে চাইলে শীতল তার থেকে কয়েক কদম দূরে চলে যায়। এই ঘটনায় শীতল এতটাই আশ্চর্যিত হয়ে পড়েছিল যে কয়েক মিনিট পার হয়ে যাওয়ার পরও তার হাত পা কাঁপছে। সেই নি তারা চিহ্ন স্থূরতা, যা সে এতদিন সাদাতের চোখে দেখেছিল। আজ সেটা সে হিমের চোখেও দেখেছে। পার্থক্য শুধু সাদাতের চোখে নিষ্ঠ তারা চিহ্ন রতা বরাদ্দ ছিল কেবল শীতলের জন্য আর হিমের নিষ্ঠুর তারা চিহ্ন তা কেবল শীতল ব্যতীত অন্য সকলের জন্য। কিন্তু সময়ের পরিক্রমায় সেই নিষ্ঠ তারা চিহ্ন রতার শিকার যে শীতল নিজে হবে না তার কোনো নিশ্চয়তা নেই। মানুষের মন আকাশের রঙের চেয়েও বেশি পরিবর্তিত হয়। হিম কণ্ঠ নরম করে বলে, শীতল, ভতারা চিহ্ন অপেও না। আমি তোমার কোনো ক্ষতি করব না। ওরা এই সাতারা চিহ্ন স্থির যজ্ঞ ছিল তাই আমি ওদের নিজ হাতে সাতারা চিহ্ন স্থির দিয়েছি। কিন্তু তুমি ওদের তুলনায় হাজার গুণে নিষ্পাপ। তোমাকে কষ্ট দেওয়া তো দূরের কথা, তোমার গায়ে কেউ আজ তারা চিহ্ন দিলে আমি তার কলিজা তারা চিহ্ন রে ফেলব। হিম যতই তার কোমল কণ্ঠে শীতলকে বিমোহিত করবার চেষ্টা করুক, তার রক্ষ ভাষা শীতলকে আরো ভয় পাইয়ে দিচ্ছে। শীতল পিছাতে পিছাতে একসময় তার দেয়ালে পিঠ ঠেকে যায়। শীতল পাশে সরে যেতে চাইলে এবার হিম তার পথ আটকে দাঁড়ায়। হিম সযত্নে শীতলের একটা হাত স্পর্শ করলে শীতল সাথে সাথেই হিমের কাছ থেকে নিজেকে সরিয়ে নেয়। শীতল পালাতে চায় কিন্তু পারে না। তার আগেই হিম তাকে পিছন থেকে জাপটে ধরে ফেলে। শীতল অবিরাম হাত পা ছুড়তে থাকে, যার দরুন হিম বেশিক্ষণ তাকে আটকে রাখতে পারে না। হিমের কাছ থেকে ছাড়া পেয়ে শীতল এক দৌড়ে রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায়। সূর্য তখন পশ্চিম দিকে হেলে পড়েছে, নীল আকাশ ধীরে ধীরে লাল বর্ণ ধারণ করছে। সূর্যের অবস্থান দেখে সময়টা আন্দাজ করতে পারলেও শীতল জায়গাটা আন্দাজ করতে পারে না। প্রায় 1 ঘন্টা ধরে প্রাণপণে দৌড়িয়ে এখানে এসেছে সে। জায়গাটায় হালকা গ্রামের ছোঁয়া আছে, কিন্তু অচেনা। নীরব পথের মাঝ দিয়ে হাঁটতে হাঁটতে ভীষণ কান্না পায় তার। এতগুলো দিন ধরে সে নিজের মনে হিম সম্পর্কে যে চরিত্রটিকে সাজিয়েছিল আজকে এক মুহূর্তে সেটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। সে কখনো ভাবতে পারেনি যে হিম এতটা নির্ম তারা চিহ্নম হৃদয়ের মানুষ। তার মানে সে এতদিন শীতলের সামনে ভালো মানুষের মুখোশ পরিধান করেছিল? বারবার প্রশ্নটা তার মাথায় ঘুরপাক খাচ্ছে। মনের অজান্তে যে পুরুষের নিকট সে তার নিষ্পাপ হৃদয়টাকে গচ্ছিত রেখেছিল সেই প্রাণ পুরুষের একই পরিচয় পেল সে? শীতল কিছুতেই মানতে পারছে না তার চোখের সামনে ঘটে যাওয়া বাস্তবতা। ঘোলা চোখে আশপাশে তাকিয়ে সে ধু চাষের জমি ছাড়া আর কিছু দেখতে পায় না। রাস্তার অন্য পাশে ঘন বনজঙ্গল। শীতল রাস্তার পাড়ের এক গাছের গোড়ায় বসে পড়ে। সেই সাথে অপ্রত্যাশিত দৃশ্যগুলো যেন তাকে আরো বেশি করে জেঁকে ধরে। না, এটা সত্যি নয়। আমি জানি এটা সত্যি নয়। এসবই আমার মনের ভুল, আমি স্বপ্ন দেখছি। হিম এমন কাজ করতে পারে না। উনি এতটা তারা চিহ্ন স্থূর নন। মনের মাঝে কথাগুলো জপতে জপতে আবারও কান্নায় ভেঙে পড়ে শীতল। একসময় কাঁদতে কাঁদতে সেখানেই জ্ঞান হারায় শীতল। এই মেয়ে ঠিক আছে তুমি? ভারী হয়ে আসা দুটো চোখের পাতা হালকা খুলতেই এক বৃদ্ধার কণ্ঠ কানে আসে শীতলের। এবার সে ভালো করে চোখ খুলে আশেপাশে তাকায় ভালো করে। অচেনা এক টিনের চালওয়ালা ঘরে বিছানায় তাকে শায়িত করা হয়েছে। তার পাশে দাঁড়িয়ে আছেন এক বৃদ্ধ লোক, বয়স প্রায় 70 হবে, মুখের চামড়া ঝুলে গেছে তার। আর শীতলের মাথার কাছে বসে আছেন এক বৃদ্ধা, তারও অনেক বয়স হয়েছে। নীল পাড়ের সাদা শরীর লম্বা আঁচল দিয়ে ঘোমটা টেনে বসে আছেন তিনি। শীতল উঠে বসে চেষ্টা করলে বৃদ্ধা তাকে বাধা দেয়। উঠো না মেয়ে, চুপচাপ শুয়ে থাকো। আমি গরম দুধ নিয়ে আসছি। শীতল বলতে চায়, তার কোনো দরকার নেই। আপনারা শুধু আমাকে আজকের রাতটা আপনাদের বাড়িতে থাকতে দিন। কিন্তু সেটা শীতলের বলার দরকার হয় না। নিঃসন্তান বৃদ্ধ দম্পতি শীতলের ভীষণই যত্ন নেয়। চাষবাস সেরে বৃদ্ধ লোকটা বাড়ি ফেরার পথে শীতলকে সে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে। পাশেই তার বাড়ি ছিল তাই সে দ্রুত তার স্ত্রীকে ডেকে আনে সেখানে। তারপর দুজনে মিলে তাকে ঘরে এনে তোলে। গরম দুধের গ্লাসটা শীতলের হাতে ধরিয়ে বৃদ্ধা তারও মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, কি মিষ্টি মেয়েটা, কি নাম তোমার মা? শীতল কেবল শক্ত করে গ্লাসটা ধরে রাখে, মুখে কিছুই বলে না। কি হলো, কথা বলবে না আমার সাথে?
এবার শীতল ইশারায় তাকে বলে যে সে কথা বলতে পারে না। শীতলের মলিন মুখটা দেখে বৃদ্ধার ভীষণ মায়া হয়। তুমি যতদিন চাও এখানে থাকতে পারো, আমাদের কোনো আপত্তি নেই। এখন চটপট দুধটুকু খাও দেখি মা, তারপর বিশ্রাম করো কেমন। আন্ডারস্কোর ল্যাপটপের স্ক্রিনে একমনে চেয়ে আছে হিম। স্ক্রিনে শীতলের প্রতিটা গতিবিধি দেখা যাচ্ছে। মূলত এক বৃদ্ধ দম্পতির দ্বারা শীতলকে উদ্ধার করা, তাদের বাড়িতে শীতলকে আশ্রয় দেওয়া সবই ছিল হিমের কাজ। স্যার একটা কথা বলবো, তুমি আবার কবে থেকে আমার পারমিশন নিয়ে কথা বলা শুরু করেছো ফয়সাল? না মানে জানতে ভীষণ মন চাইছে। কি জানতে চাও যে আমি ঘুমানোর সময় কোন ব্র্যান্ডের লুঙ্গি পরে ঘুমাই সেটা? স্যার, আপনি মেমকে যেতে দিলেন কেন? ফয়সালের প্রশ্ন শুনে হিম ভীষণ হাসি। তোমার মেমের মনে কিছু অভিমান জমেছে আমাকে নিয়ে, তাই একটু দূরে দূরে রেখেছি, কিন্তু চোখের আড়াল হতে দিইনি। কিছুটা সময় একলা কাটালে মনের তারা চিহ্ন খগুলো হালকা হয়ে আসে। কিন্তু স্যার মেমের। ফয়সাল যাও এখন, আমি ঘুমাবো। ফয়সাল আর কথা বাড়ায় না, চুপচাপ হিমের কথা মতো ঘর থেকে বের হয়ে যায়। হিম ল্যাপটপ বন্ধ করে বিছানায় গা এলিয়ে দেয়। চোখ বুজে শীতলের কথা মনে করতেই একটা সুর ভেসে আসে তার মনে। ও ছে তারা চিহ্ন মরি, ও ছেম তারা চিহ্নরি, আমি তোর দিওয়ানা। ও ছেম তারা চিহ্ন রি, ও ছে তারা চিহ্ন মরি। একটু কাছে আয় না, চাঁদ উঠেছে, ফুল ফুটেছে। কদম তলায় কে? ইকবাল নাচছে, ফয়সাল নাচছে। আজ হিম সাগরের বিয়ে শেরবানিতে নিজেকে ঠিক কেমন লাগছে সেটা তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করছে হিম। সেই সাথে তার অশান্ত ঠোঁট যুগল তুলেছে নতুন সুর। সবশেষে চুলগুলোকে জেল দিয়ে স্পাইক করে তাকায় নিজের দিকে। না, ফাটাফাটি লাগছে। আজ সে তারা চিহ্ন মরি আমাকে এই লুকে দেখলে নির্ঘাত হার্ট অ্যাটাক করবে। করার কথাই তো, এত হ্যান্ডসাম ছেলে কি আর রাস্তায় হাট বাজারে দেখা যায়? আর তাও যদি বজ্জা তারা চিহ্ন তোটা না হার্ট অ্যাটাক করে, তার মানে ছেম তারা চিহ্ন রিটার নির্ঘাত যৌবনে সমস্যা রয়েছে। ড্রেসিং টেবিলের ওপর থেকে সানগ্লাস পরিধান করে হিম তার রুমের বাইরে চলে আসে। কালো চশমার আড়ালে তার ধূসর নীল রঙা মণি দুটি ঢাকা পড়ে গেলেও মুখে উপচে পড়া উল্লাস যেন ক্ষণে ক্ষণে ইকবালের বুকে যা তারা চিহ্ন লার সৃষ্টি করছে। সে একবার আর চোখে একবার হিমকে দেখে দৃষ্টি মাটিতে নামিয়ে ফেলে। তারপর নিজ মনে আওড়ায়, বিয়ে করতে যাচ্ছেন ভালো কথা, কিন্তু আজ রাতে আপনি বাসর কি করে করেন, সেটা আমিও দেখব। আজ যদি আপনার বাসর করার স্বাদ না ঘুচাতে পারি তাহলে আমার নামও বা তারা চিহ্ন ইকবাল না। আন্ডারস্কোর বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে চলল, তবুও বুড়ো দাদি দাদার আসার সময় নেই। আজ সকালে শীতলের ঘুমের ভাঙ্গার অনেক আগেই তারা তাদের আবাদ জমিতে চলে যায়। গ্রামে গ্রামে ফসল কাটার ধুম পড়েছে। আজকালের মধ্যে ফসল না কাটলে বিক্রি করে কৃষক কোনো দাম পাবে না। বৃদ্ধ দম্পতি নিজেদের কাজে ব্যস্ত থাকলেও শীতলের যত্ন করতে ভুলেনি। শীতলের জন্য সকালের নাস্তা তৈরি করেই তবে বৃদ্ধা মাঠে গেছেন। আর দুপুরে দুজনে ফিরেছিলেন একটু বিশ্রামের জন্য। তবুও সেই সময়টা তারা মিলিয়ে দেন শীতলের খেয়াল রাখার কাজে। অন্যের আমানত, একটু খেয়াল না রাখলে হয়। 24 ঘন্টাও কাটেনি, কিন্তু এরই মধ্যে শীতলের প্রতি তাদের সুপ্ত বাৎসল্য প্রেম জেগেছিল। দীর্ঘ 40 বছরের বৈবাহিক জীবনে কখনো মা বাবার হতে না পারার কষ্টটা যেন শীতলকে পেয়ে লাঘব হয়েছে তাদের। শীতলের সময় যেন কাটতেই চাচ্ছে না। মুখ ভার করে বিচক্ষণ বিছানায় মূর্তির মতো বসে থেকে শীতল এবার উঠে দাঁড়ায়। ছোট ছোট কদম ফেলে সে চলে যায় বাড়ির পিছনে। সেখান থেকে সামনে তাকালে কেবল ফসলি জমি। সোনালি হলুদ ফসলে চেয়ে গেছে নামহীন অজানা গ্রামটা। সেই সাথে হালকা মৃদু মতারা চিহ্ন তন্দ বাতাস। শীতল প্রাণ ভরে শুষে নেই সেই ঠান্ডা বাতাসখানা, বাতাসে পাকা ধানের মিষ্টি গন্ধ। মুগ্ধ দুটি চোখে আশপাশ পর্যবেক্ষণ করার সময় শীতলের চোখে পড়ে মাটির রাস্তার ওপর দিয়ে একটা প্রাইভেট কার তাদের বাড়ির দিকেই আসছে। মাটির রাস্তা হলেও বেশ চওড়া রাস্তা, তাই অনায়াসেই গাড়ি এগিয়ে চলছে আপন গতিতে। শীতল কিছুটা ঘাবড়ে যায়, এটা হিমের গাড়ি নয়তো। হিমের নামটা সে কিছুক্ষণের জন্য ভুলে গেছিল, সেই সাথে ভুলেছিল হিমের নৃশংস তারা চিহ্ন তার দৃশ্য। কিন্তু হিমের কথা মনে পড়ায় সেই দৃশ্যগুলো আবারও শীতলের চোখের সামনে ভাসতে শুরু করে। শীতল শুকনো গলায় এক ঢুক গিলে দৌড়ে নিজের রুমে চলে যায়। সজোরে দরজা আটকে দরজার পাশেই বসে পড়ে সে। শ্বাস আটকে আসছে তার। হিমের মুখোমুখি সে কিছুতেই হতে চায় না। কিছুক্ষণ পর বোঝা যায় আসলে শীতলের ধারণাই ঠিক। হিম এসেছে তাকে নিতে, সেই সাথে বৃদ্ধ বৃদ্ধাকেও সে নিয়ে এসেছে। সারা বাড়িতে শীতলকে না দেখতে পেয়ে হিম সোজা শীতলের রুমের সামনে চলে যায়। চওড়া গলায় তাকে ডাকতে থাকে। শীতল দরজা খোলো, আমাকে রাগিও না বলছি। আমি জানি তুমি এখানেই আছো।
হিমের কণ্ঠ শীতলের কানে যেতেই তার শরীর জমে যায়। তাকে চোখে দেখেনি 24 ঘন্টাও হয়নি, কিন্তু কণ্ঠ শুনে মনে হচ্ছে যেন কত বছর পর তার প্রিয়তমের কথা শুনছে সে। এই ছেম তারা চিহ্ন কি ভেবেছিস, তুই দরজা না খুললে আমি ভিতরে ঢুকতে পারবো না? ভালোই ভালোই বলছি, দরজা খোল, না হলে কিন্তু। শীতল নিজে থেকেই দরজা খুলে বাইরে বের হয়ে আসে। হিম শীতলকে নিজের চোখের সামনে দেখে তার বিক্ষিপ্ত আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে শেষমেশ জড়িয়ে ধরে শীতলকে। শীতল তো লজ্জা তারা চিহ্ন ও মাতারা চিহ্নরা যাচ্ছে, তাদের সামনেই বর্ষীয়সী দুজন দাঁড়িয়ে আছেন, তবুও এই ছেলে কিভাবে নির্লজ্জে তারা চিহ্ন রমতো শীতলকে জড়িয়ে ধরে আছে। শীতল নিজেকে ছাড়ানোর চেষ্টা করলে হিম তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। রাগী কণ্ঠে শীতলের কানের কাছে গিয়ে বলে, আর একবার নড়েছিস তো তোকে ফ্যানের সাথে উল্টো করে ঝুলিয়ে রাখব। নিজের কুমারত্ব উপভোগ করতে দে, কারণ একটু পরেই তা আর অবশিষ্ট থাকবে না। শীতল হিমের কথার মাথা মুন্ডু কিছুই বুঝল না। তবে সে দ্বিতীয়বারের মতো নড়ার সাহসও করল না। একটু পর হিম তাকে নিজে থেকে ছেড়ে দিয়ে ফয়সালকে বলে, কাজী সাহেবকে ধরে বেঁধে যেভাবে হক নিয়ে এসো। আজই চিরকুমারের রীতি টেনে বিয়ে করব এই তারা চিহ্ন মরিকে। ফয়সাল মাথাটা স্মিত নাড়িয়ে চলে যায় কাজীকে আনতে। এদিকে শীতলের চোখ তো চড়ক গাছ। হিমের মাথার কয়টা স্ক্রু একসাথে লুজ হয়েছে করে জানে। আশ্চর্যিত চোখ যুগল হিমের চোখের সাথে দেখা হতেই হিম একটা দুতারা চিহ্নষ্টু হাসি হাসে। Be ready to handle me and my naughty desire baby. Cause tonight I won't let you to sleep. আন্ডারস্কোর। প্রায় আধ ঘন্টা ধরে শীতলের সম্মতি চাওয়া হচ্ছে, কিন্তু শীতলের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে মাটির দিকে চেয়ে বসে আছে পাথরের মতো। কাজী সাহেব, বলো মা কবুল, কথাটা মিনিমাম 500 বার বলেছেন। এতে আর যাই হোক তার গলাটা শুকিয়ে গেছে। শীতলের এই অনর অবস্থা দেখে হিমের ধৈর্যের বাঁধ ভাঙার অবস্থা। মেয়েটাকে চোখ রাঙিয়েও লাভ নেই। একসময় সে উঠে গিয়ে কাজী সাহেবকে বলে, কাজী আমি ওর পক্ষ থেকে বলছি, কবুল কবুল কবুল। আলহামদুলিল্লাহ, আজ আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম। এরপর তড়িঘড়ি করে শীতলের এক হাত টেনে হিম বলে, চলো বেগম সোহাগ রাতটা মানিয়ে ফেলি। আরে দাঁড়াও বাবা, শুধু তুমি বললেই তো আর বিয়ে হবে না। কনেকেও সম্মতি দিতে হবে বিয়ের জন্য। আরে বোঝেন না, মেয়েদের একটু ন্যাকা তারা চিহ্ন না করলে পেটের ভাত হজম হয় না। এই তো আপনি আসার আগে দাদি ওকে খাইয়েছে, এখন ঘাড় তোত্তারামি করে সেই খাবারগুলো হজম করছে, বদহজমের ভয়। অতশত আমি বুঝি না, কনে সম্মতি জানায় নাই তাই বিয়েও এখনো হয়নি। হিমের চোখ মুখ রাগে লাল হয়ে যাচ্ছে। যত সে তাড়াহুড়ো করতে চাচ্ছে এই শীতল যেন জেনে শুনে তত দেরি করাচ্ছে। হিম শীতলের হাত ধরে তাকে নিজের কাছে নিয়ে আসে। তুই কি চাস এখানেই সবার সামনে তোকে আমি চুমু খাই? শীতল বড় বড় চোখে তাকায় হিমের দিকে। তাহলে এক্ষুনি সম্মতি জানা। শীতলকে আবারও কাজী জিজ্ঞাসা করে, মা, তুমি কি এই বিয়েতে রাজি? এবার শীতল মাথা নাড়ায়, অর্থাৎ সে রাজি। আলহামদুলিল্লাহ, বিবাহ সম্পন্ন হয়েছে। দাঁড়ান কাজী সাহেব, শুনলাম এখানে নাকি এই বোতারা চিহ্ন বা মেয়েটাকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে। মেয়েটার নাকি এখনো 18 বছর হয়নি। সকলে পিছন ফিরে তাকালে গ্রামের প্রধানকে দেখতে পায়। কিন্তু শুধু তিনি আসেননি, সাথে করে গ্রামের আরও গণ্যমান্য ব্যক্তি আর তার লাঠিয়াল বাহিনীকে নিয়ে এসেছে সে। আমাকে তো বলা হয়েছে মেয়ে বিয়ের যজ্ঞ। তার মানে সবকার তারা চিহ্ন সাজি এই ছেলেটার। ধর সবাই এই ছেলেকে, আজ বাঁশ দিয়ে পিটিয়ে এর ছাল তুলব। বিয়ের স্বাদ ঘুচে যাবে একদম। হিম রীতিমতো ঘাবড়ে যায়। সে দ্রুত শীতলের হাত ধরে তাকে নিয়ে এক দৌড় লাগায়। হিমের পিছনে গ্রাম প্রধান আর তার লাঠিয়াল বাহিনীও ছুটতে থাকে। গ্রাম প্রধান তার গলা উঁচিয়ে বলে, ছুটে পালাচ্ছিস ভালো কথা, মেয়েটাকে নিয়ে পালাচ্ছিস কেন? ওকে ছেড়ে দে। গ্রাম প্রধান সাহেব, বিয়ে করেছি কি বউকে ছাড়ার জন্য নাকি? তার ওপর এখনো বাসর করিনি। বাসর করার আগে বউকে ছাড়ার তো প্রশ্নই উঠে না। বাসর তো আমি করেই ছাড়ব, কেউ আটকাতে পারবে না আমায়। কথাগুলো যেন গ্রাম প্রধান আর গায়ে কাটার মতো লাগে। তিনি দৌড়ের গতি বাড়িয়ে দেন। কিন্তু হিমের সাথে পেরে ওঠে না। দেখতে দেখতে হিম তার চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে যায়। আন্ডারস্কোর। রাত তখন 9টা। হিম আর শীতল দৌড়াতে দৌড়াতে ভীষণ ক্লান্ত। শীতল এবার হিমের থেকে নিজের হাত ছাড়িয়ে মাটিতে বসে পড়ে। সে আর দৌড়াতে পারছে না, পায়ের শক্তি ফুরিয়ে এসেছে তার। হিম ও শীতলের পাশে বসে পড়ে। কিছুক্ষণ পর শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হয়ে আসলে হিম আবারও চিন্তায় ডুব দেয়। এত রাতে বিয়ের পরবর্তী কাজ সম্পাদন করার জন্য উপযুক্ত স্থান খুঁজে পাওয়া সম্ভব না। কিন্তু আজকের রাতটা নষ্ট করতে চায় না হিম। বেশ খানিকক্ষণ চিন্তার পর হিমের নজর যায় ক্ষেতের দিকে। তারা বর্তমানে পাট ক্ষেতের ভিতর আছে।
সাথে সাথেই একটা বুদ্ধি খেলে যায় হিমের মাথায়। বেগম, শীতল হিমের দিকে তাকায়। চলো পাট খেতে বাসর সেরে ফেলি। এত রাতে কেউ আসবে না আমাদের মাঝে। আজ বাসর না করতে পারলে নির্ঘাত আমি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলব। তুমি কি চাও সারাজীবন পাকতারা চিহ্ন লের সাথে সংসার করতে? তাই বলছি, গাছের আড়ালে গিয়ে দুষ্টু তারা চিহ্ন মিষ্টি খেলায় মাতি চলো। আপনার ঘিলু কি মাথার খুলি থেকে বের হয়ে জগিং করতে গেছে? নাকি গা তারা চিহ্ন যা পাতা চিবিয়ে এসেছেন? খোলামেলা পাট খেতে ওসব করার শখ না আপনার, গ্রামের কেউ দেখে ফেললে বাঁশের বাড়ি মেরে আপনার ভবিষ্যৎ অন্ধকার করে ফেলবে। শীতলের টাইপিং দেখে হিম রীতিমতো খুশি হয়। মুখে একটু দুতারা চিহ্নষ্টু হাসি টেনে শীতলকে নিজের বুকে মিশিয়ে নেয়। তারপর শীতলের ঘাড়ে মুখ ডুবিয়ে বলে, বাহ, ছে তারা চিহ্ন মরির তো দেখছি ভবিষ্যৎ নিয়ে অনেক জ্ঞান। তাহলে আজ রাতে এই ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা যাক, কি বলো? হিম আকাশের দিকে এক পলক তাকায়। তারপর আবারও বলতে শুরু করে, আজ দেখি আকাশে ধামরা মার্কা চাঁদও উঠেছে। ভালোই হয়েছে, লাইটিং এর ব্যবস্থাও হয়ে গেল। আমি আবারও রাতে বেশি একটা চোখে দেখি না, রাতকানা তো। বিনা পয়সার লাইটিংয়ে খেলাধুলা করাটা বেশ রোমান্টিক। চলো বেগম, শুভ কাজে দেরি করতে নেই। এই বলে হিম শীতলের হাত ধরে তাকে পাটক্ষেতের ভিতরে নিয়ে যায়। শীতল নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, তবে অতটাও জোরালো ভাবে নয়, বলতে গেলে চক্ষুলজ্জা মাত্র। কারণ তার মনেও কিছু আদিম বাসনা ভর করছে। ইচ্ছে করছে খোলা প্রকৃতিতে হিমের সাথে হারিয়ে যেতে। কিন্তু গ্রামের মানুষের কাছে হিমের সাথে অন্ততারা চিহ্ন রঙ্গ অবস্থায় ধরা পড়ার ভয়টা শীতল মাথা থেকে ফেলতে পারছে না। হিম শীতলকে নিয়ে পাটক্ষেতের একেবারে মাঝখানে চলে আসে। ক্ষেতের মাঝে কিছুটা জায়গা ফাঁকা, কোনো গাছ নেই, মাটিটাও বেশ শুষ্ক। সেখানে কাঠের একটা চৌকি, একপাশে বাঁশের বেড়া আর উপরে ছনের ছাউনি। মূলত দিনের বেলা কাজের ফাঁকে কৃষকেরা এখানে বসে বিশ্রাম নেয়। কখনো বা রোদ বৃষ্টি থেকে বাঁচতে এই ছাউনিই হয়ে উঠে তাদের আশ্রয়। হিমের মনে বর্তমানে আনন্দের অনুভূতিগুলো দোলা দিচ্ছে। সবকিছুই যেন পূর্ব নির্ধারিত, নিপুণভাবে সাজিয়ে রেখেছে তাদের জন্য। দেখেছ বেগম, আমাদের বাসতারা চিহ্নের জন্য অলরেডি বেড রেডি আছে। কথাটা বলেই হিমনে তারা চিহ্ন ভরা চোখে শীতলের দিকে চায়। শীতলের দুটো চোখেও যেন চাহিদার ছোঁয়া লেগেছে। হিম একটু একটু করে এগিয়ে যায় শীতলের দিকে। দুজনেরই শ্বাস ভারী হয়ে উঠছে। হিম তার একটা হাত শীতলের উম্মু তারা চিহ্ন তো পেটের ওপর রেখে চোখে চোখ রেখে তাকায়। শীতলের কানের কাছে এসে হিম ফিসফিসিয়ে বলে, I can't promise you to love you perfectly. But I can promise you to love you endlessly. I love you because you are the meaning of my life. My love, wanna be mine forever? মুহূর্তের মাঝেই শীতলের চোখ জোড়া ঝাপসা হয়ে আসে। এই মুহূর্তটা প্রতিটা নারীর স্বপ্ন, হালাল পুরুষের ভালোবাসা, তার তারা চিহ্ন সে নিজেকে পরিপূর্ণ করা প্রতিটা নারীর আকাঙ্ক্ষা। দীর্ঘ 18 বছরের হাজারো দুতারা চিহ্ন খবে তারা চিহ্ন নার পর আজকের এই মুহূর্তটা শীতলকে স্বর্গের সুখ এনে দিয়েছে। হিমের করা প্রশ্নের স্বীকারোক্তিতে শীতল হিমের ঠোঁটে আলতো করে একটা তারা চিহ্ন মুখায়। এতে হিম আরও উৎসাহ পায় এবং দুই নরনারী আদুরে তারা চিহ্ন সে মিলে একাকার হয়ে যায়। আন্ডারস্কোর ফজরের আজান তখনও দিতে বোধহয় আধ ঘন্টা দেরি আছে। সুবহে সাদিক হওয়ার পূর্ব মুহূর্ত। গতকাল রাত্রিযাপন শেষে হিম আর শীতল ঘুমাতে ব্যস্ত। হঠাৎই কোনো কারণে শীতলের ঘুম পাতলা হয়ে আসে। আস্তে আস্তে চোখ খুলে শীতল চারপাশে তাকায়। কাল রাতের কথা মনে পড়ে যেতেই সে হুড়মুড় করে বসে পড়ে। হিম ঠান্ডা থেকে বাঁচতে একটা শাল নিয়ে এসেছিল, সেটা দিয়েই সে তার প্রেয়সীকে আষ্টেপৃষ্ঠে ঢেকে রেখেছিল যেন এই শীতের রাতে তার ঠান্ডা না লাগে। শীতল হিমের ফোনে সময় দেখে কিছুটা শান্ত হয়। না, এখনো সময় আছে, কেউ কিছু দেখে ফেলার আগেই সব ঠিকঠাক করতে হবে। মনে মনে কথাগুলো আউড়ে সে তাড়াতাড়ি হিমকে ডাকতে থাকে। শীতলের ডাকে হিমের সাধের ঘুমে ব্যাঘাত ঘটলে সে আদো ঘুমে বলতে থাকে, এখন না বেগম, একটু ঘুমিয়ে নেই, তারপর ঘুম থেকে উঠে আবার আদর করব। হিমের কথাগুলো শুনে শীতল তেলে বেগুনে জোতারা চিহ্ন লে ওঠে। একটু পরেই খেতে মানুষ আসা শুরু করবে আর এই ছেলে আদর সোহাগ নিয়ে আছে। মনে মনে শীতল এবার ডুম করে একটা কিল বসিয়ে দেয় হিমের খোলা পিঠে। হিম সাথে সাথেই চিল্লিয়ে উঠে, ওই ছেম তারা চিহ্নরি, আমার পিঠের ওপর কি কুস্তি প্র্যাকটিস করছিস নাকি? এভাবে কেউ মা তারা চিহ্নরে? আমি তো শুধু একটা কিল দিয়েছি, একটু পর মানুষ জড়ো হলে দুজনের পিঠে বেতে তারা চিহ্ন বাড়ি পড়বে। শীতলের লেখাগুলো পড়ে হিম মুখ ভার করে বসে পড়ে। বিরক্তি ভরা কণ্ঠ নিয়ে তাকে জিজ্ঞাসা করে, তো কি করতে হবে এখন? ফরজ গোসল সেরে কাপড় পরে বাড়ি ফিরতে হবে। শীতের ভোরে গোসলের কথা পড়ে হিমের চোখ ছানাবড়া।
আর ইউ গন ক্রেজি? এত ঠান্ডা পানিতে নামলে আমার তারা চিহ্ন তা খাঁচা ছাড়া হয়ে যাবে। তোমার ইচ্ছা করলে তুমি যাও, আমি না হয় কয়েকটা বেতের বাড়ি খেয়ে নিব। কিন্তু শীতলের জোড়াজুড়ির মুখে হিম আর শুয়ে থাকতে পারে না। অগত্যা তাকে শীতলের সাথে নদীর দিকে পা বাড়াতে হয়। নদীর দিকে যাওয়ার সময় হিম আস্তে আস্তে বলে ওঠে, সাধে কি মানুষ বলে, পুরুষ দুই প্রকার, জীবিত নয় বিবাহিত। ভোরের স্তব্ধ বাতাসে শীতল হিমের কথাগুলো ঠিকই শুনতে পারে। প্রতিউত্তরে একটা মুচকি হাসি দিয়ে হিমকে সে ইশারায় বোঝায়। খুব তো নাচতে নাচতে বিয়ে করেছিলেন, এখন ভোগ করেন বিবাহ যন্ত্র তারা চিহ্ন না। এবার হিম শীতলের দিকে তাকিয়ে বলে, নিষ্ঠ তারা চিহ্ন রমেয়ে জাতি। আন্ডারস্কোর। গোসল সেরে হিম ফয়সালকে ফোন করে তাকে গাড়ি নিয়ে আসতে বলে। হিমের কথোপকথনের মাঝে শীতল কাঠের দাওয়ায় বসে সকালের মৃদুমন্দ বাতাসে নিজের ভেজা চুলগুলো শুকিয়ে নিচ্ছে। হিম ফোনটা রেখে শীতলকে জড়িয়ে ধরে। সদ্য গোসল করায় শীতলের ঘাড়ের ত্বক ঠান্ডা হয়ে গেছে। তবুও তাতে মুখ রেখে হিম বলে, আর বেশিক্ষণ লাগবে না বেগম। তাড়াতাড়ি বাসায় ফিরে আমরা আবারও ভবিষ্যৎ ভবিষ্যৎ খেলব কেমন? রাতে মন খুলে কিছু করতে পারি নাই, কিন্তু আজকে মন প্রাণ কিডনি ফুসফুস সব খুলে করব। হিমের নীল তারা চিহ্ন কথাগুলো শুনে শীতল শুধু মাথা নাড়ায়, আর কোনো প্রতিক্রিয়া দেখায় না। কারণ সে জানে হিমকে কিছু বলা বা না বলা সবই সমান। প্রায় 1 ঘন্টা পর ফয়সাল গাড়ি নিয়ে আসে। তখন চারদিকে শুভ্র দিনের আলোয় চেয়ে গেছে। হিম আর শীতল গড়িয়ে উঠে পড়ে। ড্রাইভিং সিটে ফয়সাল বসা আর তার পাশেই বসে আছে ইকবাল। হিম ইকবালের ভয়া তারা চিহ্ন ওত মুখের দিকে তাকায় কিছুক্ষণ, কেন জানি তার মনে হচ্ছে এসবের পিছনে ইকবালের হাত রয়েছে। কিন্তু শীতলের সামনে কোনো ঝামেলা করতে চাচ্ছে না হিম, তাই সে কিছু না বলে সিটে মাথা এলিয়ে দেয়। কিছুক্ষণ চোখ বুজে থাকার পর হিম ফয়সালকে বলে, ফয়সাল ওই গানটা ছাড়ো তো। স্যার কোন গান? ওই যে দাঁড়াও গেয়ে শোনাই। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল আসমানে, বাতারা চিহ্ন স্বর হয়েছিল তোমাতে আমাতে, পাটের ক্ষেতের মাঝখানে। হিমের গান শুনে শীতল তো ভিতরে ভিতরে লজ্জা তারা চিহ্ন অমতারা চিহ্ন রে যাচ্ছে। এতটা নির্লজ্জ মানুষ কিভাবে হতে পারে? শীতল ভেবে পায় না। শীতলের লজ্জা তারা চিহ্ন অলাল হয়ে ওঠা মুখের দিকে তাকিয়ে হিম তার দিকে এক চোখ টিপে। স্যার কোন গান সেটা বুঝেছি, কিন্তু গানের লাইন তো অন্য রকম ছিল। সুর ঠিক থাকলেই চলবে, গানের লাইন ধুয়ে কি পানি খাবা? তাছাড়া গানটা আমার খুব ভালো লেগেছে। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল আসমানে, বাতারা চিহ্ন স্বর হয়েছিল তোমাতে আমাতে, পাটের ক্ষেতের মাঝখানে। সারমুলা ক্ষেত হলে আরো বেশি সুন্দর লাগতো মনে হয়। আমি পাট খেতে করলাম, তুমি না হয় মূলা খেতে করো। কি করব স্যার? ইয়ে মানে গান বানিয়ে নিজের ক্রিয়েভিটি দেখিও। শীতের সকালে রাস্তাটা বেশ নির্জন। তবুও সূর্যোদয়ের সময়টা গ্রামের মেঠো পথ ধরে চলায় পাখির কিচিরমিচির শব্দ হিমের প্রাইভেট কারের কালো গ্লাস ভেদ করে ভিতরে ঢোকে। শীতল উদাস চোখে বাইরের দিকে তাকিয়ে আছে, প্রকৃতি যেন তাকে বারবার হাতছানি দিচ্ছে। তার ইচ্ছে করছে আবারও ছুটে যেতে সেই সোনালি ধান খেতে। মনে অদম্য বাসনা থাকলেও তা চরিতার্থ করবার উপায় নেই শীতলের। কারণ সে নিজ দেহকে এক চুল পরিমাণ নাড়াতে পারছে না, তার কোল জুড়ে রয়েছে হিমের অস্তিত্ব। গাড়িতে ওঠার কিছুক্ষণ পরেই হিমের চোখে নেমে আসে রাজ্যের ঘুম। সারা জীবন বিলাসবহুল নরম গদিতে ঘুমোনো যার অভ্যাস, তার কি আর শক্ত কাঠের পাটাতনে ঘুমিয়ে শান্তি হয়? তাই একটু শান্তির ঘুম ঘুমিয়ে নিতে সে শীতলের কোলে মাথা রাখে। শীতল ও হিমের ঘুমকে আরামদায়ক করতে তার মাথায় বিলি কেটে দেয়। কিন্তু শীতল তো জানে যে হিম কি হারে বজ্জাত ছেলে, যার নিজের লতারা চিহ্ন যা নেই, অন্যেরও লতারা চিহ্ন যা সে থাকতে দেয় না। সুযোগ বুঝে হিম কয়েক দফা কামতারা চিহ্ন আর চুমুতে ভরিয়ে দেয় শীতলের হাতখানা। প্রথমবার আনমনে থাকায় হিমের ধাতারা চিহ্নর আলো দাঁতের স্পর্শে শীতল কিছুটা অচঞ্চল হয়ে পড়ে। কিন্তু গাড়িতে আরও দুজন পরপুরুষ বসে আছে, তাদের সামনে তো আর সে নি তারা চিহ্ন লজ্জ সাজতেন পারে না। তাই মুখ বুজে ঠোঁটে ঠোঁট চেপে উপভোগ করতে থাকে হিমের হালকা অত্যাচার মিশ্রিত আদরগুলো। গাড়ি তখন ঢাকা টাঙ্গাইল মহাসড়কে। কাল বিকেল থেকে পেটে দানাপানি না পড়ায় একটা ভারী নাস্তার প্রয়োজন বোধ করে ফয়সাল আর ইকবাল। খুঁজে খুঁজে একটা হোটেলের সামনে গাড়ি রেখে তারা নেমে পড়ে। তবে যাওয়ার আগে ফয়সাল শীতলকে জিজ্ঞাসা করে, ম্যাম, আপনার জন্য কিছু আনবো? কি খাবেন আমাকে বলুন, আমি নিয়ে আসছি। শীতল কেবল মাথা নাড়ায়, সে কিছু খাবে না। কিন্তু ফয়সাল কিছুটা পিড়াপিড়ি করায় শীতল ইশারায় ফয়সালকে বলে তাদের দুজনের জন্য দুটো জুস নিয়ে আসতে। বেশ ঠান্ডা হলেও তার গলা শুকিয়ে গেছে। তাই শুকনো খড়খড়ে গলায় একটু জুস ঢেলে ভিজিয়ে নেওয়াটা মতারা চিহ্ন তন্দ বুদ্ধি নয়।
ফয়সাল গাড়ির দরজা লাগানোর সাথে সাথেই শীতলের কোলে ঘুমের ভং ধরে থাকা হিম উঠে শীতলকে জড়িয়ে ধরে। সে যেন ফয়সলের যাওয়ার অপেক্ষা করছিল। হিমের এমন কাণ্ড দেখে শীতল অবাক না হয়ে পারে না। সে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলেও বারবার ব্যর্থ হয় এই পুরুষের কাছে। হিম আস্তে আস্তে নিজের মুখখানি শীতলের ঘাড়ে ঘষতে থাকে। এক মিশ্রিত আবেগের প্রভাবে শীতলের চোখ জোড়া বন্ধ হয়ে আসে। চলো না বেগম, একটু খেলি। এখন কেউ নেই আমাদের মাঝে, তাই পুরো সেভ আমরা। শীতলের চক্ষুচরক গাছ ডান কনুই দিয়ে হিমের পেয়ে তৎক্ষণ সে একটা কিল বসিয়ে দেয়। তারপর নিজেকে ছাড়িয়ে ইশারায় বলতে থাকে, আপনার কি কাণ্ডজ্ঞান নেই, এখানে ওসব করতে চান? এত এত শখ কেন আপনার? আপনার দুই চেলা যদি এসে পড়ে, নিজের মন সম্মান তো নেই, আপনার জন্য ও আমারটাও জলাঞ্জলি যাবে। হিম মুখ ভার করে শীতলের হাত ধরে তাকে কাছে টেনে নেয়। ওই দুটো খুক্কো তারা চিহ্ন শের খেতে পাক্কা আধ ঘন্টা তো লাগবেই। এই সময়টা যথেষ্ট পাখি, চলো না খেলায় মাতি। কখনোই না, ঘুমাচ্ছিলেন না, সেটাই করুন। চুপচাপ ঘুমান। শীতলের রাগ হিমকে দমাতে পারে না, না পারে তার আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়নে বাধা দিতে। হিমের হাজারো চুম্বন আর আদুরে স্পর্শের কাছে হার মানে শীতলের জিদ আর লতারা চিহ্ন যা। কালো গাড়ির কালো কাচের আড়ালে আবারও মিলিত হয় দুই নরনারী। আন্ডারস্কোর প্রায় আধ ঘন্টা পর ফয়সাল আর ইকবাল ফিরে আসে। এবার গাড়ির দরজা খুললে তারা দেখতে পায় শীতল ও হিমের সাথে সাথে ঘুমিয়ে পড়েছে। ফয়সাল তাদের ডাকবে নাকি ভাবছিল, ঠিক তখনই একটা শব্দে হিমের ঘুম ভেঙে যায়। এভাবে তাকিয়ে আছো কেন আমার বউয়ের দিকে ফয়সাল? আমার বউকে দেখে কি মনে বিয়ের কুর তারা চিহ্ন কুরানি উঠেছে নাকি? ফয়সাল লজ্জা তারা চিহ্ন অচোখ নামিয়ে নেয়। সত্যিই বলতে শীতল অনেক রূপবতী, প্রথম দেখায় সে ফয়সলের নজর কেড়েছিল। কিন্তু তাই বলে নিজের বসের বউকে নিয়ে কোনো খারাপ চিন্তা ফয়সলের মাথায় নেই, খারাপ দৃষ্টি তো দূরের কথা। না মানে স্যার, মেম বলেছিলেন জুস আনতে। ও আচ্ছা, আমাকে দাও, আমি ওকে দিয়ে দিচ্ছি। ফয়সাল জুস দেওয়ার সময় খেয়াল করে হিম শীতল দুজনেই প্রচুর ঘেমে গেছে। তাই সে কৌতূহলের বশবর্তী হয়ে হিমকে জিজ্ঞাসা করে, স্যার, আমি কি এসি ছেড়ে যাইনি? শীতের মধ্যেও এত ঘামছেন যে? আরে ছে তারা চিহ্ন মরা, বুঝিস না কেন এটা যৌবনের উত্তাপ? বিয়ে কর, তারপর বুঝবি, তখন বউকে নিয়ে গান গাইবি। জলে যায়, ভেতরটা তামার জলে যায়। তোমায় না পেয়ে জলে যায়। হিমের গান শুনে ফয়সাল কোনো রকমে হাসি কন্ট্রোল করে ড্রাইভিং সিটে বসে পড়ে। তারপর হিমের বাংলো বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আন্ডারস্কোর শীতলকে কোলে নিয়ে বাড়িতে ঢুকলে এক অপ্রত্যাশিত ব্যক্তির সাথে চোখাচোখি হয় হিমের। হিম সাথে সাথেই তার কোলে থাকা ঘুমন্ত শীতলকে সোফায় ছুঁড়ে মেরে তুষারের গলা জড়িয়ে ধরে। চোখে মুখে তার বিস্ফারিত আনন্দ। এদিকে ঘুমের মধ্যে এমন আছাড় খেয়ে শীতল তো ভয়ে দাঁড়িয়ে যায়। কি হচ্ছে কেন হচ্ছে সে কিছুই বুঝে উঠতে পারে না। কেবল বড় বড় চোখে তাকিয়ে থাকে হিমের পাকতারা চিহ্ন লামির দিকে। হিম পারলে তুষারের ঘাড়ে উঠে যায়, কিন্তু ইচ্ছার তুলনায় দেহের আকৃতি বড় হয়ে যাওয়ায় সেটা আর করতে পারে না হিম। আরে লিটিল ব্রাদার, আমাকে ছাড়। চ্যাপটা বানিয়ে ফেলবি তো একটু হলেই। ভাইয়া, এত জীবন পর তোমার এই ছোট বাচ্চা ভাইটার কথা মনে পড়ল? তুই বাচ্চা, দুদিন পর বাচ্চার বাপ হয়ে যাবিস টু তারা চিহ্ন পিড। বাই দা ওয়ে, মেয়েটাকে? তুষারের শীতলের দিকে আঙুল তাক করে। হিম তুষারের দিকে তাকিয়ে নির্বিকার ভাবে বলে, বাচ্চার বাপ হওয়ার মাধ্যম, আই মিন আমার লিগালি মেরিড ওয়াইফ। কালই বিয়ে করেছি, এখনো হানিমু তারা চিহ্ন ন হয়নি। বাহ লিটিল ব্রাদার, তলে তলে তো ভালোই টেম্পু চালিয়েছিস। এই যে ভাইয়ের বউ, এদিকে আসো। শীতল ধীর পায়ে তুষারের কাছে যায়। আমি তুষার, তোমার ভাসুর। তোমার নাম কি বোন? শীতল একবার চায় হিমের দিকে। তারপর মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। ওর নাম শীতল। বোন, তুমি কি আমার সাথে কথা বলতে লতারা চিহ্ন জাপাচ্ছ? ভাইয়াও কথা বলতে পারে না। এটা শুনে তুষারের মন খারাপ হয়ে যায়। এত মিষ্টি মেয়ে কথা বলতে পারে না। তুষার এক হাত শীতলের মাথায় রেখে বলে, ইটস ওকে, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তুমি মন খারাপ করো না, আমি জানতাম না। শীতল তুষারের দিকে তাকিয়ে একটু হাসার চেষ্টা করে। ভাইয়া তুমি রেস্ট নাও, অনেক দূর থেকে এসেছো। আমরাও যাই, বিয়ের পর নবদম্পতির অনেক কাজ থাকে। গোসল সেরে শীতল সবেমাত্র তার কোমর সমান চুলগুলো শুকনো একটা গামছা দিয়ে ঝরছিল, ঠিক সেই মুহূর্তেই কোথা থেকে জানি বতারা চিহ্ন জাত হিমটা এসে আষ্টেপৃষ্ঠে তাকে জড়িয়ে ধরে। হিমের গতি এতটাই বেশি ছিল যে অন্যমনস্ক শীতল প্রথমে ভতারা চিহ্ন পেয়ে যায়। তারপর আয়নায় হিমের প্রতিচ্ছবি দেখে সে কিছুটা শান্ত হয়। সদ্য গোসল করাই পানিতে ভেজা ঠান্ডা ত্বক হিমকে কিছুটা আরাম বোধ করাই।
তাই সে নিজের মুখটা শীতলের কাপড়হীন ঘাড়ে গুজে দেয়। শাড়ি পরার দরুন শীতলের পিঠের দিকটা খানিক খোলা, তাই হিমের ঠান্ডা স্পর্শগুলো পেতে বেশি বেগ পেতে হয়নি। এভাবে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে হিম নিজে থেকেই শীতলকে ছেড়ে দিয়ে তাকে নিজের দিকে ফিরায়। শীতলের ফর্সা গাল মুহূর্তেই লাল বর্ণ ধারণ করেছে, বোঝাই যাচ্ছে মেয়েটা বেশ লতারা চিহ্ন যা পাচ্ছে। হিম মুচকি হেসে শীতলের থুতনি একটু উঁচু করে তুলে বলে, এখনো লজ্জা কাটে নাই তোর তারা চিহ্ন মরি? তোর লজ্জা লজ্জা ভাব আমার রোমান্সের গল্পের প্রধান ভিলে তারা চিহ্ন ন দেখা যায়। শীতল চোখ ছোট করে তাকায় হিমের দিকে। তারপর নিজের ফোনে কিছু একটা টাইপ করে বলে, আপনার যেহেতু লতারা চিহ্ন যা শর্মের ছিটেফোঁটা নেই, তাই আমাকে একটু বেশিই করে সেগুলাকে দেখাতে হয় ব্যালেন্স করবার জন্য। এবার হিম নিজের মুখটা শীতলের খুব কাছে নিয়ে যায়। তারা চিহ্ন সাভরা চোখে শীতলের চোখে চোখ রেখে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলে, তো আর কি কি ব্যালেন্স করতে পারো শুনি? শীতল কোনরূপ প্রতিক্রিয়া দেখানোর আগেই রুমের বাইরে থেকে তুষারের ঝাঝালো কণ্ঠ শোনা যায়, লটকনের বাচ্চা, আধা ঘন্টা আগে তোকে নিচে আসতে বলেছিলাম, এখনো তোর আসার নাম নেই। এখন আমি যদি সিঁড়ি বেয়ে ওপরে উঠি তাহলে তোর 206টা হাড় ভেঙে আমি 412টা করে দিব। লটকনের বাচ্চা নামটা শীতলের কাছে একেবারেই নতুন, তাই সে না হেসে পারে না। হিম তার দিকে একটা রাহি লুক দিলে সে প্রথমে হাসি আটকানোর চেষ্টা করে কিন্তু শেষে আরো বেশি হেসে দেয়। হিম কপাল কুঁচকে চোখ বন্ধ করে বলে, দিল আমার প্রেস্টিজ পাংচার করে। এই হাঁটুর বয়সী ছেমরি তারা চিহ্ন রসামনে আমার সব মান সম্মান কয়লার কালির মতো ভাইসা গেল। এখন মান সম্মান ছাড়া আমি কেমনে বাঁচব? জোরে ক্রন্দনরত মুখ সমাজে মুখী বাকি করে দেখাবো? কৃত্রিম কান্না শেষে হিম শীতলের দিকে তাকিয়ে বলে, তোকে আমি দেখে নিবছে তারা চিহ্ন মরি, আর কতক্ষণই বা আকাশে সূর্য থাকবে? একসময় তো সূর্যমামা ডুবে গিয়ে চাঁদ চাচার দেখা মিলবে, তখন না হয় আবারও পাটক্ষেতে ভ্রমণ করে সুদ সমেত শোধ তুলব তোর ওপর। হিমের ইঙ্গিতপূর্ণ কথা বুঝতে পেরে শীতল মুখ কালো করে ফেলে। আর হিম বিজয়ের হাসি হেসে রুম থেকে বাইরে বের হয়ে যায়। হিম আর তুষার বাইরে বের হয়েছে কোনো এক অজানা কাজের উদ্দেশ্যে। ফিরতে দেরি হতে পারে তাই হিম শীতলকে বলে গেছে সে যেন তাদের জন্য অপেক্ষা না করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। বাড়িতে এখন শুধু শীতলের কয়েকজন মহিলা স্টাফ। বিছানায় চাদর মুড়ি দিয়ে শুয়েও যেন ঘুম আসছে না শীতলের। তাই সে ভাবল এই সময়ে নিজের স্বামী আর ভাসুরের জন্য বিরিয়ানি রান্না করবে। সত্যি বলতে হিমকে নিজ হাতে রান্না করে খাওয়ানো হয়নি এই কয়দিনে। তাই শীতল আঁচলটা কোমরে গুজে রান্নার কাজে লেগে পড়ে। সন্ধ্যার দিকে রান্না শেষ হয় তার। বিরিয়ানির সাথে ছাগলের রেজালা আর রোস্ট করেছে সে। 3টা পদ রান্না করতে করতেই সে ঘেমে একাকার হয়ে যায়। তাই চুলা থেকে পাতিলগুলো নামিয়ে হাঁটা দেয় নিজের রুমের দিকে। দরজা খুলতেই এক চেনা গন্ধ নাকে এসে শীতলের। তার মনে হয় এই গন্ধটা সে এর আগেও পেয়েছে, কিন্তু এখন কিছুতেই মনে করতে পারছে না। ঘ্রাণটা আস্তে আস্তে ক্ষীণ হয়ে যাওয়ায় শীতল অতশত না ভেবে সাদা রঙের একটা টপ আর কালো সালোয়ার নিয়ে বাথরুমে ঢুকে যায় গোসলের উদ্দেশ্যে। গোসল সেরে রুমের মধ্যে পা বাড়ালো আবারও সেই গন্ধের ধাক্কা লাগে শীতলের নাকে। এবার গন্ধটা ভীষণই তীব্র। শীতল আশেপাশে তাকায়, কেন জানি তার মনে হচ্ছে এই রুমে সে ব্যতীত অন্য কেউ আছে। কাউকে সে চোখে দেখতে না পেলেও কারো নিঃশ্বাসের ক্ষীণ শব্দ সে শুনতে পারছে। শীতলের ভয় হাত কাঁপতে থাকে। একটু জোরে চিৎকার তারা চিহ্ন দিলেই বাড়ির নিচে থাকা গার্ডরা তাকে বাঁচানোর জন্য চলে আসবে, কিন্তু চিৎকার তারা চিহ্ন রসে করবে কিভাবে? দীর্ঘক্ষণ মস্তিষ্কে চাপ দিয়ে এই গন্ধের কারণ সেই ব্যক্তিকে তার মনে পড়ে যায়। শীতল চোখ বড় বড় করে তাকায় তার পিছনে। সে যা ভেবেছিল সেটাই ঠিক প্রমাণিত হয়। সাদাত ভাই। মনে মনে শীতল দ্রুত পায়ে রুম থেকে বের হওয়ার আগেই সাদাত তাকে নিজ বাহুডোরে জড়িয়ে ধরে। শীতল নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করতে থাকে কিন্তু তার আগেই ক্লোরোফর্ম মিশ্রিত রোমাল সাদাত শীতলের মুখে চেপে ধরে। কয়েক সেকেন্ডের মধ্যে শীতল জ্ঞান হারিয়ে সাদাতের বুকে ঢলে পড়ে। আমার সম্পত্তিকে আমি নিয়ে গেলাম হিম। কিছুদিনের জন্য দেখভাল করতে দিয়েছিলাম দেখে তুই নিজেকে ওর স্থায়ী মালিক ভেবেছিলি। বাট সাদাত নিজের জিনিস নিজে আগলে রাখতে জানে। এখন আমিও দেখব তুই কি করে শীতলকে আমার কাছ থেকে কেড়ে নিস। রাত 9টা ছুঁই ছুঁই, হিম আর তুষার বাড়ি ফিরে। শীতলের দেখা না পেয়ে হিম সারা বাড়ি তাকে তন্ন তন্ন করে খুঁজে। সব জায়গায় মানুষটার অস্তিত্ব অনুভব করে, কিন্তু হিম সেই মানুষটাকে চোখে দেখতে পায় না। শীতলকে না দেখতে পেয়ে মুহূর্তের মধ্যেই হিম পশু তারা চিহ্ন রমতো হিংস্র হয়ে ওঠে। তুষার সিসিটিভি ফুটেজ চেক করতে চাইলে হিম তাকে বাধা দেয়। আমি জানি ওকে কে তুলে নিয়ে গেছে। সাদাত, বন্ধু ভেবেছিলাম তোকে। তার এই মূল্য চুকালি তুই?
আচ্ছা মর তারা চিহ্ন ন খেলায় নেমেছিস তাই না, তবে তুই হয়তো জানিস না হিম নিজেই একটা যন্ত্রণা তারা চিহ্ন দায়ক মর তারা চিহ্ন নের নাম। আল্লাহ ছাড়া আর কারো সাধ্যই নাই আমার কাছ থেকে আমার শীতলকে কেড়ে নেওয়ার। সেখানে তুই তো সামান্য এক মানুষ। বি রেডি ফর ইডি তারা চিহ্ন ডিএলওয়াই ওয়ার সাদাট। এম ইজ কামিং। অনেকটা সময় অজ্ঞান থাকার দরুন প্রচণ্ড মাথা ব্যথায় কাতরাচ্ছে শীতল। তার ওপর অন্ধকার রুমে হাত পা বেঁধে তাকে ফেলে রাখা হয়েছে, রুমটা এতটাই রুদ্ধ ছিল যে ক্ষণে ক্ষণে তার শ্বাস আটকে আসছিল। শীতল পা দুটো হালকা নাড়িয়ে কিছু একটা খোঁজার চেষ্টা করছে যাতে করে একটু শব্দ সে করতে পারে। কিন্তু না, তার আয়ত্তের মধ্যে কিছুই নেই। চোখ ভরা পানি আর অসাড় শরীর নিয়ে শীতল পড়ে আছে ঠান্ডা মেঝের ওপর। পরনে কালকের পোশাক, তীব্র শীতকে রুখতে নামমাত্র গরম পোশাক নেই তার। হঠাৎ দরজা খোলার শব্দ কানে এলে শীতল চোখ বুজে শুয়ে থাকে। অজ্ঞান হওয়ার ভান করতে থাকে যাতে সাদাতের কাছ থেকে পালানোর একটা পথ সে খুঁজে পায়। খাবার ভর্তি প্লেট হাতে নিয়ে সাদাত অন্ধকার রুমে প্রবেশ করে। রুমের লাইট অন করে করু তারা চিহ্ন দৃষ্টিতে চায় তার শীতলের দিকে। তার শীতল বলাটা ভুল হবে, কারণ শীতল তো আর তার নেই। সে এখন অন্য কারো বিবাহিত স্ত্রী। কিন্তু এসব কিছুই ভাবতে চায় না সাদাত। কাচের প্লেটটা আস্তে করে টেবিলের ওপর রেখে সাদাত মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়ে। শীতলের ঠান্ডা শরীর স্পর্শ করতেই হালকা কেঁপে উঠে শীতল। তারপর হালকা গমতারা চিহ্ন রানীর আওয়াজ করতে থাকে। সবই তার অভিনয়, সাদাতকে বোকা বানানোর চাল। শীতলের কাহিল অবস্থা দেখে সাদাত ব্যস্ত হয়ে পড়ে। তাড়াতাড়ি করে শীতলের মাথাটা নিজের কোলের ওপর রেখে আবেগ জড়ানো কণ্ঠে বলে, শীত, এই শীত, বেশি কষ্ট হচ্ছে? কি হলো আমার কথার জবাব দে। শীতল মুখে কিছু বলে না, শুধু চোখ পিটপিট করতে থাকে আর সেই সাথে হাত পা হালকা নাড়ায়। সাদাত এবার শীতলকে কোলে তুলে দাঁড়িয়ে যায়। আমারই ভুল হয়েছে, এই ঠান্ডার মধ্যে তোকে এভাবে মেঝেতে ফেলে রাখা উচিত হয়নি। মাফ করে দে শীত, আর হবে না। এই বলে সাদাত শীতলকে কোলে তুলে নিয়ে হাঁটা দেয়। নিজের রুমে পৌঁছে সে অতি যত্নে শীতলকে নিজের বিছানায় শুইয়ে দিয়ে চাদর দিয়ে ঢেকে দেয় তার সারা শরীর। তারপর মাথায় হাত বুলাতে বুলাতে বলে, প্রতিবার ভাবি তোকে আর কষ্ট দিব না, কিন্তু পরিস্থিতি এমন হয়ে যায় যে আমি নিজের অজান্তেই তোকে কষ্ট দিয়ে ফেলি শীত। কেন ওই হিমকে বিয়ে করলি তুই শীত? আমার এত বছরের ভালোবাসার কি কোনো মূল্য নেই তোর কাছে? এমন কেন করলি শীত আমার সাথে? সাদাতের কথাগুলো ভীষণ তারা চিহ্ন রক্ত করছে শীতলকে। বয়স বাড়ার সাথে সাথে সাদাতের অপ্রকাশিত অনুভূতিগুলো বুঝতে শীতলের দেরি হয়নি, কিন্তু সাদাত কখনোই তার মনকে দখল করতে পারেনি। শুধু তারা চিহ্ন চার আর যন্ত্র তারা চিহ্ন না দেওয়া ছাড়া সে শীতলের জীবনে বিশেষ কোনো ভূমিকা রাখেনি। শীতল চোখ বুজে হাত পা নাড়ানোর চেষ্টা করে। সাদাত তড়িঘড়ি করে শীতলের গা থেকে চাদর সরিয়ে তার হাত পায়ের বাঁধন খুলে দেয়। ফর্সা চামড়ার ওপর দড়ির দাগগুলো লাল হয়ে উঠেছে। সাদাত লাল হয়ে ওঠা ত্বকের ওপর কিছুক্ষণ হাত বুলিয়ে ভিজে চোখে তাকায় শীতলের দিকে। মুখ শুকিয়ে গেছে মেয়েটার। কাল থেকে না খাওয়া, তার উপর এতক্ষণ ঠান্ডার মধ্যে নির্জীবের মতো পড়ে থাকার কারণে এতটুকু শক্তি অবশিষ্ট নেই শীতলের শরীরে। সাদাত মুখ কালো করে রুম থেকে বের হয়ে যায় শীতলের জন্য খাবার আনতে। এই সুযোগটার অপেক্ষায় শীতল করছিল। সাদাত বের হওয়ার সাথে সাথেই সে এক লাফে বিছানা থেকে উঠে দাঁড়ায়। না, যত দেরি হবে তত এখন থেকে পালানো কঠিন হবে। বেকনিতে গিয়ে দেখি নিচে নামার ব্যবস্থা আছে কিনা। মনে মনে শীতলের দেরি না করে বেকনিতে চলে যায়। সেখানে শীতল বুঝতে পারে যে সে বর্তমানে বাড়িটির দোতলায় আছে। আশেপাশের পরিবেশ শীতলের অচেনা হলেও সেটা নিয়ে মাথা ঘামায় না সে। তার এখন মূল চিন্তার বিষয় এখন থেকে পালানো। বারান্দার রেলিং আর পানির পাইপের ওপর ভর দিয়ে শীতল আস্তে করে নিচে নেমে যায়। জায়গাটা বাড়ির পিছনের দিক, কারণ এখানে কোনো সিকিউরিটি গার্ড নেই। শীতল দ্রুত পা চালিয়ে মেইন গেটের দিকে যেতে থাকে। উত্তরের ঠান্ডা বাতাস প্রতি মুহূর্তে ছুঁয়ে যাচ্ছে শীতলকে। কিন্তু অষ্টাদশী তরুণীরা সেদিকে কোনো খেয়াল নেই। আর কয়েক কদম পা তারপরেই শীতল বেরিয়ে যাবে এই বাড়ির ত্রিসীমানা থেকে। শেষ কদমটা দেওয়ার আগেই তাকে কেউ পিছন থেকে জাপটে ধরে। ভতারা চিহ্ন এই পাথরের মতো শক্ত হয়ে যায় শীতল। কারণ সে ভালোই আন্দাজ করতে পারছে তাকে কে ধরে রেখেছে। বিশ্বাস করে হাত পায়ের বাঁধন খুলে দিয়েছিলাম যাতে তোর কষ্ট লাঘব হয়। আর তুই কিনা সেই সুযোগটাকে বেছে নিলি পালানোর জন্য। এর তারা চিহ্ন ঠিক কতটা ভংতারা চিহ্ন কর তুই আন্দাজ করতে পারছে না শীত। আন্ডারস্কোর পরপর 3টা তারা চিহ্ন এসে পড়ে শীতলের গালে। এগুলো সামলে নিলেও শেষের তারা চিহ্ন খানা তাকে পড়ে যেতে বাধ্য করে। সাদাত সাথে সাথেই শীতলের চুলের মুঠি ধরে তাকে আবারও দাঁড় করাই। প্রচণ্ড ব্যতারা চিহ্ন থায় চোখ বেয়ে পানি পড়ছে শীতলের।
কিছুদিন সাদাতের তারা চিহ্ন চারগুলো সহ্য না করাই এতটুকুতেই ভেঙে পড়েছে সে। আগে পিঠে বেল্টের বাড়ি পড়লেও সে সহ্য করেনি তো। বল আর কখনো আমাকে ছেড়ে যাওয়ার কথা মাথায় আনবি? শীতল কোনো শব্দ করে না, কেবল নিজের হাত দিয়ে সাদাতকে তার থেকে দূরে সরিয়ে দেয়। সাদাত অবাক দৃষ্টিতে তাকায় শীতলের দিকে। যে শীতল কখনো সাদাতের দিকে ভতারা চিহ্ন এ চোখ তুলে তাকাতো না, আজ সে নিজেকে তার থেকে সরিয়ে নিয়েছে। বাহ, জল তাহলে এতদূর গড়িয়ে গেছে। আমি তো ভেবেছিলাম হিম তোকে জোর করে তুলে নিয়ে বিয়ে করেছে। কিন্তু এখন তো দেখছি আগে থেকেই তোর হিমের ওপর নজর ছিল। কেন রে বিদেশি মাতারা চিহ্ন দেখেই কি গলার ঝুলে পড়ার স্বাদ জন্মেছিল তোর? সাদাত আর কিছু বলতে পারে না। নিচের হলরুম থেকে হঠাৎ তারা চিহ্ন লির শব্দ ভেসে আসে। অর্থাৎ হিম এখানে এসে উপস্থিত হয়েছে। দেখ, তোর ভাতা তারা চিহ্ন এসে গেছে শীত। আজ তোর সামনে তোর ভাতারা চিহ্ন তারকে মে তারা চিহ্ন রে, আজকেই তোকে বিয়ে করব আমি। সাদাত দীর্ঘজীবন কথায় কথায় শীতলকে অপতারা চিহ্ন মান করেছে, অসম্মান করেছে। কিন্তু শীতল কখনো সাদাতকে বাধা দেয়নি, প্রতিবাদ করেছি। কিন্তু আজ তার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। শীতল তার ছোট্ট জীবনে সবচেয়ে বেশি ভালোবেসেছি, প্রাধান্য দিয়েছে হিমকে। তার সম্পর্কে সে কারো মুখ থেকে কোনো ধরনের বাজে কথা সহ্য করবে না, সেটা সাদাতই হোক না কেন। শীতলের হাতের তারা চিহ্ন রগালে পোড়ায় সাদাতের মুখ কাত হয় কেবল। সেই তারা চিহ্ন রে তেমন একটা শক্তি না থাকলেও যে প্রাণভরা ঘৃ তারা চিহ্ন না ছিল সেটা সাদাতের বুঝতে বাকি থাকে না। আজ সাদাতের জন্য শীতল তার গায়ে আঘাত করেছে, ভাবতেই তার সর্বাঙ্গে রাগের আগুন ছড়িয়ে যায়। রক্তিম চোখে শীতলের দিকে তাকালে শীতল কিছুটা ভতারা চিহ্ন পেয়ে যায়। এখনো সাদাতের তারা চিহ্ন চারের স্মৃতিগুলো তার মগজে গেঁথে আছে। কত রাত তাকে ঠান্ডার মধ্যে গরম কাপড় ছাড়া দাঁড়িয়ে থাকতে হয়েছে, কত গরম দুপুরে কড়া রোদে কান ধরে উঠবস করতে হয়েছে তার ইয়াত্তা নেই। সবই সাদাতের সাতারা চিহ্নস্তি দেওয়ার অভিনব কৌশল। সাদাত শক্ত করে শীতলের হাত চেপে ধরে। বেশি জোর খাটানোর কারণে শীতল হতে ভীষণ বেতারা চিহ্ন থাপায়, কিন্তু মুখে কিছুই বলে না, কেবল চোখ দুটো জলজল করে ওঠে। আজ শেষবারের মতো যত কষ্ট দিতে ইচ্ছে করে সে দিক। আজ যদি হিমের কিছু হয়ে যায় তবে আমিও নিজেকে সে তারা চিহ্ন করে ফেলব। হিম ছাড়া শীতলের অস্তিত্ব থাকতে পারে না, কখনোই না। মনে মনে সাদাত শীতলকে টেনে তাকে নিচে নিয়ে যায়। সিঁড়ি বেয়ে নিচে নামতেই হিমের তাচ্ছি তারা চিহ্ন ভরে কণ্ঠে গায়ে জ্বালা ধরা কথা শুনে সাদাতের মুখ কালো হয়ে যায়। আরে বন্ধু, তোর কালো মুখটা ফর্সা ফর্সা লাগছে, ফিয়ার এন্ড লাভলি লাগাচ্ছিস নাকি নিয়মিত? ভালো ভালো, চালিয়ে যা, দেখ এসব করে একটু আমার লেভেলে উঠতে পারি কিনা। তবে কি জানিস বন্ধু, যতই সাজুক কাক কখনো ময়ূর হতে পারে না। তার কাক হয়ে আমার ময়ূরীর পাশেও তোকে ঠিক ভালো লাগছে না। সাদাত দৃষ্টি স্থির রেখে শীতলের দিকে বন্ধু তারা চিহ্ন কতাক করে হিমের দিকে তাকায়। শীত তোর না, আমার ময়ূরী ছিল। ওকে আমি ছোট থেকে বড় করেছি। 18 ইয়ার্স ইজ নট এ জোক। আর তুই দুদিন থেকেই ওকে আমার থেকে কেড়ে নিবি ভেবেছিস? সেটা আমি কখনোই হতে দিব না। আমার স্ত্রীর হাত ধরার অপরাধে তোর দুই হাত যে তোর শরীর থেকে এখনো বিচ্ছিন্ন হয়ে যায়নি এটা তোর ভাগ্য সাদাত। আর কি বললি ওকে তুই বড় করেছিস? ফর ইউর কাইন্ড ইনফরমেশন, ভাইরা বোনদের ছোট থেকে বড় করে, হাজবেন্ড নয়। ভাইয়ের দায়িত্ব পালন করে হাজবেন্ড হওয়ার স্বপ্ন দেখা বাদ দে সাদাত। লোকে মতারা চিহ্ন তন্দ বলবে। লোকে কি বলবে সেটা নিয়ে সাদাত কখনো ভাবেনি, আর ভবিষ্যতেও ভাববে না। গার্ডস অ্যাট্যাক অন হিম। সাদাতের নির্দেশ পাওয়ার সাথে সাথেই তার গার্ডরা হিমের ওপর আক্রো তারা চিহ্ন মন করে। 20 জন অনভিজ্ঞ গার্ডদের প্রতিহত করা হিমের জন্য খুবই সহজ। সেই ছোট থেকেই তারা চিহ্ন পিটে তার সমকক্ষ কেউ নেই। ক্লাস 5 থাকতে ক্লাস 10-এর দামড়া দামড়া ছেলেদের পিটি তারা চিহ্ন এই পাটকাঠি করে দিত সে। শীতলের হাত সাদাতের আয়ত্তে বদ্ধ। নিজেকে ছাড়ানোর চেষ্টায় সে বেতারা চিহ্নিত হওয়ায় সে চুপচাপ দাঁড়িয়ে আছে। কারণ তার মন বলছে হিম সব বিপদ সামলে নিতে পারবে। হঠাৎ শীতল দেখতে পায়, তারা চিহ্ন রখে মেঝেতে পড়ে থাকা এক গার্ড উঠে তারা চিহ্নরই হাতে হিমের দিকে এগিয়ে আসছে। হিম তখন নিজের শক্তি জাহির করতে ব্যস্ত থাকায় সে এটা দেখতে পায় না। শীতল এবার সর্বশক্তি দিয়ে সাদাতের হাত থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে, কিন্তু সাদাতের বলিষ্ঠ দেহের শক্তির সাথে পেরে ওঠে না। শীতলের বড় বড় চোখে ভেসে উঠছে যে গার্ডটা হিমের একেবারেই কাছে এসে পড়েছে। শীতল কি করবে কিছু বুঝতে পারছে না, যে করেই হোক তাকে শব্দ করতে হবে। অনেক প্রচেষ্টার পর শীতল জোরে চিৎকার দিয়ে ওঠে। হিম পিছনে, পরের কথা বলার সুযোগ পায় না।
শীতলের মুখ দিয়ে রতারা চিহ্ন তো বের হতে থাকে, আর সাথে সাথে শীতল জ্ঞান হারায়। আন্ডারস্কোর শহরের এক নামি দামি প্রাইভেট হাসপাতালের করিডোরে বসে আছে হিম। তার দৃষ্টি মাটিতে সীমাবদ্ধ, শরীর জমে গেছে। পরনের সাদা শার্টের হাতায় শীতলের রতারা চিহ্ন তো লেগে আছে। হিম এখনো বুঝে উঠতে পারছে না কি হয়েছিল একটি আগে। শীতলের কণ্ঠ শুনে হিম অবাক চোখে তাকায় তার দিকে। চোখের সামনে নিজের ভালবাসাকে রতারা চিহ্ন তো বতারা চিহ্ন করে অজ্ঞান হতে দেখে সে। হিম তাড়াতাড়ি করে শীতলকে সাদাতের কাছ থেকে ছাড়িয়ে নিজের সাথে মিশিয়ে নেয়। আর সাদাতকে এর পর থেকে সে দেখতে পায়নি, হয়তো হিম তাকে দেখতেও চায়নি। এসব কিছুর ব্যবস্থা ফয়সাল করেছে। হিমকে বসিয়ে রেখে সে বর্তমানে ছুটছে ডাক্তারের বলা ওষুধ কিনতে। ওটি থেকে ডাক্তার বেরিয়ে আসলে হিম তাড়াতাড়ি করে তাদের কাছে যায়। ডাক্তার, ও কেমন আছে? আমাকে ছেড়ে চলে যায়নি তো? বলুন না, চুপ করে আছেন কেন? আর কিছু হলে কিন্তু আপনারাও বাজতারা চিহ্নতে পারবেন না। হিমের এমন কথায় ডাক্তারদের ঘাম ছুটে যায়। একজন ডাক্তার পরিস্থিতি সামাল দিতে বলে, মিস্টার হিম, শান্ত হন। আপনার স্ত্রী সম্পূর্ণ সুস্থ আছেন এখন। প্রথমে যেভাবে তারা চিহ্ন ডিং হচ্ছিল আমরা তো ভয় পেয়ে গেছিলাম যে উনার কিছু হয়ে না যায়। কিন্তু আজকে আমাদের সিনিয়র ডাক্তার স্বপন ঘোষ, উনি বাঁচিয়েছেন আপনার স্ত্রীকে। হ্যালো মিস্টার হিম, আমি স্বপন ঘোষ। স্বপন ঘোষ নাকি স্বপ্ন তারা চিহ্ন দোষ? স্বপ্ন তারা চিহ্ন দোষী, ঠিক আছে। স্বপ্ন তারা চিহ্ন দোষ আঙ্কেল, আমার স্ত্রী কি কথা বলতে পারবে? কলিগদের সামনে নিজের নামের এতটা বিকৃতি শুনে স্বপনের মুখ লজ্জায় লাল হয়ে ওঠে। কলিগদের মধ্যে একজন মহিলা ডাক্তারও উপস্থিত ছিলেন, তিনি তো হেসেই যাচ্ছেন। কি লজ্জার ব্যাপার, শেষে কিনা হাঁটুর বয়সী এক ছেলের দ্বারা মহিলা কলিগের সামনে বেজ্জতি। আমি স্বপন ঘোষ, বাবা। ঠিকভাবে উচ্চারণ করো। আরে রাখেন আপনি আপনার উচ্চারণ। আগে বলুন আমার স্ত্রী কি আগের মতো কথা বলতে পারবে? হে পারবে, তবে কয়েকটা দিন ওকে বেশি কথা বলতে দিবেন না। ও উত্তেজিত হয় এমন কিছু বলবেন না। আর গোলার ক্ষত শুকালে সব আগের মতো ঠিক হয়ে যাবে। কথাও বলতে পারবে। নীরব হাইওয়ের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছে সাদাত। দেখেই বোঝা যাচ্ছে উদাসীন তার মন। এক মুহূর্তে সে ধপ করে রাস্তার ওপর বসে পড়ে। রাতের কালো আকাশের দিকে চায় সে। চোখে বেদনার ছাপ আর মুখে করু তারা চিহ্ন হাসি। হিম, তোর কাছে এতটা গুরুত্বপূর্ণ শীত। আর আমি কেউ না তোর? ওর জন্য আজ তুই প্রথমবারের মতো কথা বলার চেষ্টা করেছিস, বলতেও পেরেছিস। আর আমি যে তোকে কতবার জোর করেছি কথা বলানোর জন্য, কই তখন তো পাত্তাও দিসনি আমাকে। আজ হিমের কিছু হয়ে যাবে ভেবে মৃত্যুকেও ভয় করলি না। কেন আমাকে এভাবে ভালবাসিস নাই? আমিও যে তোর ভালোবাসা পাওয়ার জন্য আকুল, একা তারা চিহ্নতা। কেন বাসিসনি আমায় ভালো? সাদাত চিৎকার দিয়ে কাঁদতে থাকে। ঠিক সেই মুহূর্তে তার পিছন থেকে এক মেয়েলি কণ্ঠ ভেসে আসে। এই যে ভাইয়া, ঠিক আছেন? রাত বিরাতে মাঝরাস্তায় বসে কাঁদছেন কেন? দেখে তো ভদ্র ঘরের ছেলেই মনে হচ্ছে। সমাপ্ত।